আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিও ক্লাস বা এই ভিডিও লিসনে আমি তোমাদের সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব। আমাদের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রথম অধ্যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই টপিক থেকে মোটামুটি সবসময় আমাদেরকে কোশ্চেন দেওয়া হয়। সো এই টপিকটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই টপিকটা থেকে আমাদেরকে যেভাবে কোশ্চেন করা হয় আমি তোমাদেরকে এই ব্যাপারটা আগে তোমাদেরকে বুঝিয়ে দিই এবং এরপর আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, অর্থাৎ এটা একটি প্রযুক্তি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলা হচ্ছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে। সো এই প্রযুক্তিটি কি, এই প্রযুক্তিটা কীভাবে কাজ করে এবং যে স্টেপে এই রিকম্বিনেন্ট ডিএনএ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে আমাদের কোশ্চেন হতে পারে আমি সবগুলো ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দেবো। সো ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলো শুরু করা যাক। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। দেখো, এক কোষ থেকে নির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থাপন ও কার্যক্ষম করার ক্ষমতাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। অর্থাৎ আমি যদি একটু বাহ্যিকভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই, দেখো, মনে করো তেলাপিয়া মাছ এবং চিংড়ি মাছের মধ্যে তেলাপিয়া মাছের বংশ বিস্তার খুব বেশি এবং দেশি চিংড়ি মাছের কথা যেটা বললাম, এই চিংড়ি মাছের প্রজনন ক্ষমতা কম। এখন এই তেলাপিয়া মাছের ন্যায় প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে আমাদের চিংড়ি মাছে যদি এই প্রযুক্তিটা আমরা ফলাতে চাই, অর্থাৎ মনে করো যে তেলাপিয়া মাছের যেই ডিএনএর জন্য তেলাপিয়া মাছের প্রজনন ক্ষমতাটা বেশি, সেই ডিএনএটা যদি আমরা সরিয়ে নিয়ে বা অনুরূপ ডিএনএ যদি আমরা তৈরি করে নিয়ে যদি আমরা চিংড়ি মাছে যদি প্রতিস্থাপন করি, তবে এই প্রযুক্তিটাকে বলা হচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে। অর্থাৎ ডিএনএ সংক্রান্ত কাজ করা হচ্ছে। দেখো, এটাকে বলা হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো এভাবে করে কি হয়, আমরা নতুন একটা বৈশিষ্ট্য পেয়ে যায়, অর্থাৎ প্রাণী জগতে বা জীব জগতে নতুন একটা বৈশিষ্ট্য পেয়ে যায়, যার মাধ্যমে আমাদের এই উপকার হচ্ছে যে তেলাপিয়া মাছের মতো চিংড়ি মাছেরও যদি বংশ বিস্তার করতে পারে তাহলে দেখো আমাদের খাদ্য ঘাটতি পূরণ হবে, আমাদের অধিক ফসল উৎপাদন হবে। ঠিক আছে, এই যে কাজগুলো এগুলো হবে। সো এইভাবে করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু আমাদেরকে কাজে লাগে। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো এটা বিভিন্নভাবে আমাদেরকে কোশ্চেনে দিতে পারে যে আমাদের উদ্দীপক এরকম হতে পারে যে দেখো যে তোমাদের কলেজে একটা গবেষণাগার রয়েছে যেখানে রিকম্বিনেন্ট ডিএনএ সংক্রান্ত গবেষণা করা হয়, এ ধরনের কোশ্চেন আসতে পারে। বা মনে করো যে এরকম যে তোমাদের উপজেলা একটা গবেষণাগার রয়েছে যেখানে রিকম্বিনেন্ট ডিএনএ সংক্রান্ত গবেষণা করা হয়। সো এই রিকম্বিনেন্ট ডিএনএ সংক্রান্ত গবেষণা মানে বলা হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে। সো আমাদেরকে এ ধরনের উদ্দীপক দিয়ে বলতে পারে যে ফসল উৎপাদনে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের কিভাবে করে কাজে আসে বা কিভাবে এটা আমাদের জন্য হেল্পফুল, এটা ব্যাখ্যা করো। বা খাদ্য ঘাটতি পূরণে এটা আমাদের কিভাবে সাহায্য করতেছে, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে আমাদের সাহায্য করতেছে, বা পরিবেশ ব্যবস্থাপনায় বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আমাদের জন্য কিভাবে কাজে আসতেছে বা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এভাবে করে আমাদেরকে এই তিনটা স্টেপে আমাদেরকে কোশ্চেন করতে পারে। সো যেভাবে আমাদেরকে কোশ্চেন করুক, আমি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা অ্যান্সার করতে পারবে। সো প্রথমে আমাদেরকে এই টপিকটা ভালোভাবে অ্যান্সার করার জন্য আমাদেরকে জানতে হবে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা অ্যাকচুয়ালি কী। আমি তো বললাম যে এক কোষ থেকে জিন তোমরা নিয়ে অন্য কোষে স্থাপন করা বা কার্যক্ষম করার ক্ষমতাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৌশলটা আমি তো তোমাদেরকে বাহ্যিকভাবে বলেই দিলাম। তো এখন দেখো আমরা পাঠ্যপুস্তক থেকে যেভাবে আমাদেরকে অ্যান্সার করে দেওয়া হয়েছে, দেখো যে প্রথমে আমরা লিখবো যে এক কোষ থেকে নির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থাপন বা কার্যক্ষম করার ক্ষমতাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, সংজ্ঞাটা দিব। এরপর আমরা লিখবো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি অথবা এটাকে তোমরা বলতে পারো যে ক্লোনিং। ঠিক আছে, জিন ক্লোনিং বলা হয়। এ পদ্ধতি প্রয়োগে জিন সহ ডিএনএ অণুর অংশকে কোষের বাইরে ছেদন করে ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএতে প্রতিস্থাপন করা হয়। এভাবে নতুন গঠিত জিন ব্যাকটেরিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করা হয় এবং কাঙ্ক্ষিত জীবকোষে প্রবেশ করানো হয়। এর মাধ্যমে জীবজগৎ নতুন বৈশিষ্ট্য পেয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল কৌশল। আমাদেরকে যেই কোশ্চেনটা করা হোক, আমাদের মূল কৌশলটা হচ্ছে যে এটা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং বলা হয়। এই পদ্ধতি প্রয়োগে জিন সহ ডিএনএ অণুর অংশকে কোষের বাইরে ছেদন করে ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএতে প্রতিস্থাপন করা হয়। এভাবে গঠিত নতুন জিন ব্যাকটেরিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করা হয় এবং কাঙ্ক্ষিত জীব থেকে জীবকোষে প্রবেশ করানো হয়। এর মাধ্যমে জীবজগৎ নতুন বৈশিষ্ট্য পেয়ে থাকে। সো ফসল উৎপাদনে যখন আমাদেরকে ভূমিকা বা
প্রয়োজনীয়তা লিখতে বলবে, তখন আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞাটা দিব, এরপর কৌশলটা লিখবো এবং এরপরে আমরা লিখবো যে উচ্চ ফলনশীল বীজ, সারা বছর সবজি, বিভিন্ন ধরনের ফল প্রভৃতি উৎপাদনের সফলতার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপক সফলতা অর্জন করেছে। বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে বাণিজ্যিকভাবে বিভিন্ন খাদ্যশস্য থেকে শুরু করে শাকসবজি, ফলমূল উৎপাদন এবং রোগ জীবাণু থেকে রক্ষা করা সম্ভব হচ্ছে। এছাড়াও খাদ্য ঘাটতি পূরণে উক্ত প্রযুক্তিটি অধিক গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি বলে যে খাদ্য ঘাটতি পূরণে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা লেখো, তাহলে আমরা এটা লিখবো যে বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে বাণিজ্যিকভাবে বিভিন্ন খাদ্যশস্য থেকে শুরু করে শাকসবজি, ফলমূল উৎপাদন এবং রোগ জীবাণু থেকে রক্ষা করাও সম্ভব হচ্ছে। যেহেতু রোগ জীবাণু থেকে ফসলকে রক্ষা করা সম্ভব হচ্ছে, সো দেখো যে ফসল উৎপাদন কিন্তু ব্যাপকভাবে হচ্ছে এবং এভাবে করেই কিন্তু খাদ্য ঘাটতিটা মিটে যাচ্ছে, পূরণ হচ্ছে। সো এটা এভাবে করে কাজে দেয়। আবার যদি বলে আমাদেরকে যে পরিবেশ ব্যবস্থাপনায় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা লেখো, ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখবো যে প্রথমে আমরা সংজ্ঞাটা দিব, এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল কৌশলটা যেটা আমরা সেটা লিখবো এবং এরপরে আমরা পরিবেশ দূষণটা অ্যাকচুয়ালি ঘটে কিভাবে এই ব্যাপারটা একটু আমরা প্রথমে লিখবো যে যদি পরিবেশে অতিরিক্ত পরিমাণ ক্লোরোফ্লোরোকার্বন বা এরকম মিথেন বা দেখো কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য এরকম গ্যাসের পরিমাণ যদি বেশি হয়, এভাবে করে কি হয়, পরিবেশে দূষণ ঘটে। অর্থাৎ ধোঁয়ার কারণেও হতে পারে, কার্বন মনোক্সাইডের কারণে কিন্তু পরিবেশ দূষণ হয়। অর্থাৎ এইভাবে করে আমরা দূষণের কথা লিখব। লেখার পরে আমরা লিখব যে তাই বায়ু দূষণ রোধে জৈব জ্বালানি, অণুজীব থেকে জৈব জ্বালানি, পরিবেশের উপাত্ত সংগ্রহকারী জৈব সংবেদক, কম্পিউটারের জন্য জৈব চিপস তৈরি করা, এছাড়াও ইস্ট ও কিছু ব্যাকটেরিয়া ব্যবহার করে গাজন পদ্ধতিতে দ্রুত বংশ বৃদ্ধি ঘটিয়ে তাকে পরে আলাদা করে সেসব জীবাণু থেকে প্রোটিন আহরণ করে পরিবেশকে দূষণমুক্ত করা যায়। সো আমাদেরকে যেভাবে কোশ্চেন করা হোক, আমি আশা করছি তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংতে তোমাদেরকে যেভাবে কোশ্চেন করা হোক না কেন তোমরা উত্তর করতে পারবে এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবে। সো আমি আশা করছি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের আর কোনো দ্বিধা নেই। যদি এরপরও কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানিয়ে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে ক্রায়ো সার্জারি নিয়ে আলোচনা করবো এবং ক্রায়ো সার্জারিও আমাদের এই অধ্যায় গুরুত্বপূর্ণ একটা টপিক। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।